হ্যালো। হ্যালো ভাইজান এবং বোনজানেরা, তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম মেহরাব অপি, এন সিপাত, জান্নাতুল আদ্দিন সিনথিয়া। তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আজকে আমরা আসল ক্লাস শুরু করব, তাই না? সরল লেখার মমতাহিনা হাসনাত তন্দ্রা, এন সিপাত ফকফকা। ভেরি গুড। আসল ক্লাস শুরু করি দেন। হ্যাঁ অভি, অবশ্যই শুরু করবো ভাইয়া। হ্যাঁ, দেখো তো আমাকে দেখা যায় নাকি? বুড়িটা তো ভালোই বোঝা যাচ্ছে মনে হচ্ছে, ব্যাপার না। গুড ইভিনিং সাদিয়া সাদিয়া। এত সকাল সকাল আসল ক্লাস? হ্যাঁ তাই তো, তবে শেষ পর্যন্ত শুনতে পারবো কিনা জানি না। কেন তানিয়া, কি হয়েছে? কেন শুনতে পারবা না? মুক্তাসিদ সাদিক, আসল ক্লাস 2 থেকে 3 দিন, ওরিয়েন্টেশন 28 দিন। হ্যাঁ তাই তো, ওরিয়েন্টেশন হয়ে গেছে, আমরা আসল ক্লাস শুরু করবো আজকে। তবে খুবই মনোযোগ রাখতে হবে আজকে, ঠিক আছে? অত্যন্ত অত্যন্ত মনোযোগ রাখতে হবে, অনেক মনোযোগ রাখতে হবে, মনে রাখো কিন্তু ব্যাপারটা। গুড মর্নিং তো দেওয়া হয়নি। গুড মর্নিং ভাইয়া, তো আমরা শুরু করি। আমরা প্রথম দিক থেকে মোটামুটি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ভরকেন্দ্র সংক্রান্ত অঙ্ক করেছি, পরিকেন্দ্র সংক্রান্ত অঙ্ক করেছি, লম্বকেন্দ্র সংক্রান্ত অঙ্ক করেছি। একটা জিনিস বাদ ছিল, অন্তঃকেন্দ্র নির্ণয় সংক্রান্ত। তোমাদের কি এটা মনে আছে ভাইজান? অন্তঃকেন্দ্র নির্ণয় সংক্রান্ত তথ্যটা আমাদের মানে এখনো শেখা হয়নি, ঠিক আছে? ওকে, আচ্ছা, সরলরেখার পরামিতিক আকার আমি তোমাদেরকে এর আগে মনে হয় বলেছি। ওই যে এক্স ইকাল টু একটা টি এর ফাংশন, ওয়াই ইকাল টু আরেকটা টি এর ফাংশন, এই দুইটা টি এর ফাংশন থেকে টি কে ভ্যানিশ করে আমরা কার্টেসীয় সমীকরণ নিয়ে আসতাম না, বলো তো? ওটাই তো পরামিতিক সমীকরণ ছিল। তো যাই হোক, তো আজকে আমরা শিখব হচ্ছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার অন্তঃকেন্দ্র কিভাবে বের করা যায়। তাহলে হেডিং দাও, আমার মতো সুন্দর লেখা হতে হবে কিন্তু, নইলে কিন্তু সুন্দরভাবে শেখা যাবে না। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু
তিনটি শীর্ষবিন্দু x1 y1 x2 y2 দোস্ত ক্লাসে ঠিক আছে, ওকে। তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু x1 y1 x2 y2 x3 y3, ওকে। ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয় করো। অন্তঃকেন্দ্র নির্ণয় করো, ওকে। কি দেখা যায় ভাইজান? ক্লিয়ার দেখা যায় আমাকে? হ্যাঁ, এবার আসো, আগে ইউ হ্যাভ টু জানতে হবে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র কাকে বলে। তো তোমরা সংজ্ঞাটা একটু লিখে নাও, আস্তে আস্তে বলছি। কোন একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমাদ্বিখণ্ডক পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে। কোন একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমাদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে। তাহলে অন্তঃকেন্দ্রের মানে সংজ্ঞাটা কি ক্লিয়ার হলো? ঠিক আছে, ওকে। তাহলে অন্তঃকেন্দ্র শিখলাম। এবার আসো, অন্তঃকেন্দ্র বের করতে গেলে কি কি জিনিস জানা দরকার। তাহলে যা জানা দরকার আমাদের অন্তঃকেন্দ্র বের করতে হলে যা জানা দরকার, যা জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে অঙ্ক কি, বাঁচতে হলে জানতে হবে। ঠিক আছে, কি কি জানা দরকার শোনো। আমার এখানে কি কি জিনিসপত্র লাগবে সেগুলো একটু জানিয়ে নিই। তোমাদেরকে 1953 সালের আগের সালে শেখাইছিলাম, ভাষা আন্দোলনের সালে। এখানে একটা বিন্দু x1 y1 এবং এখানে একটা বিন্দু x2 y2 হলে এবং এখানকার স্থানাঙ্ক যদি xy হয় আর এই দুটা অংশের অনুপাত যদি a:b হয়, তাহলে তোমাদেরকে আমি এইটা ইতিমধ্যে জানাইছিলাম যে এর ভুজ স্থানাঙ্ক যে বিভক্ত করে তার ভুজ স্থানাঙ্ক হবে প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হয়, অর্থাৎ ax2 প্লাস bx1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। দেখো, মনে করে দেখো, মনে কি পড়ে না আমাকে তোমার, কি মনে পড়ে না হারানোর বেদনা, তুমি তো জানো না তুমি। কি ক্লিয়ার ভাইজান? মনে কি পড়ে না? যখন আমরা কোন একটা অন্তর্বিভক্ত বিন্দুর ভুজ বের করি তখন প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হয় ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল। আর যখন আমরা কোটি স্থানাঙ্ক বের করি প্রত্যেকটা অনুপাত তার অপোজিট কোটির সাথে, এ গুণ হবে তার অপোজিট দিকের কোটির সাথে, বি গুণ হবে তার অপোজিট কোটির সাথে ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল। এটা তোমাদের জানা ছিল, তাও তোমাদেরকে আরেকবার জানিয়ে দিলাম। ভাইজান কি ক্লিয়ার? হ্যাঁ, নিজেরা নিজেদের ভিতরে কথা বলবা না, আজকে আসল ক্লাস হচ্ছে কিন্তু বলে রাখলাম। এবারে আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, হয়েছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, ওকে। এবিসি একটা ত্রিভুজ। মনে করো এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি,
আর সি কোণের বিপরীত বাহু স্মল সি। ওকে, এমনি ধরে নিলাম কিন্তু। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো, আমি জানি না তোমরা জানো কি না, মনে করো এই কোণকে যদি এরকম একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু এ কোণের সমদ্বিখণ্ডক, এটা মনে করো ডি, তাহলে এডি যদি এ কোণের সমদ্বিখণ্ডক হয়, এডি এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক যদি হয়, সমদ্বিখণ্ডক হলে তোমরা কি জানো এই বিডি আর এই ডিসি, বিডি আর ডিসি এর অনুপাত হবে এই দুটা বাহুর অনুপাতের সমান, অর্থাৎ বিডি বাই ডিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই বি হবে। এটা তোমাদের জানা আছে কিনা লক্ষ্য করো। বিডি বাই ডিসি ইকুয়াল টু হবে সি বাই বি, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য ডিভাইড বাই এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বিডি ইস টু ডিসি, আমরা বলতে পারি বিডি ইস টু ডিসি ইকুয়াল টু সি ইস টু বি হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বিডি আর সিডি এর অনুপাত এইটুকু তাহলে হচ্ছে তোমার সি অনুপাত, হ্যাঁ এটা কিন্তু অনুপাত, দৈর্ঘ্য না, এইটা হচ্ছে তোমার বি অনুপাত। আবার অনেকে মনে করতে পারে যে এ ইকুয়াল টু, এ মানে তো পুরা বাহুর দৈর্ঘ্য, এ ইকুয়াল টু কি সি প্লাস বি, তা না, এ হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, আর ডি বিন্দুটাকে এই সি আর বি অনুপাতে অন্তর্বিভক্ত করে বিসি কে। কি ক্লিয়ার ভাইজান? এটা অনুপাত, অর্থাৎ সবকিছু কাটাকাটি করার পরে একটা অনুপাত পাওয়া গেছে, এটা সি ইস টু বি। এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলো আগে। কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা আগে বলো। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা আগে বলো। তোমরা একটু কথা বলো, ক্লিয়ার কিনা ভাইজান এবং বোনজানেরা? তোমরা নিজেরা নিজেদের ভিতরে কথা বলো না প্লিজ। যদি এইটুকু ক্লিয়ার হয় এবং অনুপাতের আগের সূত্র ক্লিয়ার হয়, তাহলে আমরা অনুপাত বের করে ফেলবো ইনশাল্লাহ, মানে অন্তঃকেন্দ্র বের করে ফেলবো। ওকে, তাহলে এইটুকু নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। ওকে, এইটুকু জানতে হবে আমাদেরকে। এবার আসো, এবার আমরা সলভ শুরু করি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার অন্তঃকেন্দ্র কিভাবে বের করব। তাহলে এইরকম করে বড় একখান এবিসি ত্রিভুজ আঁকলাম। এটা এ বিন্দু, যার স্থানাঙ্ক দাও x1 y1, এটা হচ্ছে তোমার বি বিন্দু, যার স্থানাঙ্ক x2 y2, এটা হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক x3 y3। ওকে ভাইয়েরা আমার, তাহলে এবার আসো, মনে করো এই এ কোণের সমদ্বিখণ্ডক এডি। ওকে, এটা হচ্ছে ডি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি, বলো ভাই এগুলো কোত্থেকে পাবো, তাই না? স্মল এ বি সি কি করে পাবো? আরে পাগলা, এর স্থানাঙ্ক আছে, বি এর স্থানাঙ্ক আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে কিনা। আর এ বি এর দৈর্ঘ্যটাই হচ্ছে সি কোণের বিপরীত বাহু স্মল সি নির্দেশ করে, অর্থাৎ তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। কি পারবা না তোমরা? হ্যাঁ, এবার আসো ভাইজান, আবার দেখো এই যে বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক মোটামুটি এটা 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 বর্ধিত করলাম না, এখানেই তো ছেদ করবে, তাই না? এইটাই আসলে অন্তঃকেন্দ্র আই, অর্থাৎ ইন সেন্টার অফ দিস ট্রায়াঙ্গেল। আই হচ্ছে এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
এডি একটা মধ্যমা, বিআই সাহেব আরেকটা মধ্যমা, তারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? আই বিন্দুতে ছেদ করেছে। অন্তঃকেন্দ্রের সংজ্ঞাই হচ্ছে একটা ত্রিভুজের তিনটা অন্তঃস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে। এটা আমাকে দেখাতে হয়নি, দুইটা সরলরেখা যেখানে ছেদ করবে এই সমদ্বিখণ্ডকটাও আসলে ওই বিন্দুতেই যাবে। তোমরা 9, 10-এ শিখেছো ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু হয়। কি ক্লিয়ার ভাইজান? ওকে, এবার আসো ভাইজান, তাহলে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য মত এবং সহৎ। ঠিক আছে, মহৎ এবং সৎ, সৎ এবং মহৎ। তাহলে আমাদের উদ্দেশ্য সৎ, এই আই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, আই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে বিডি আর ডিসি এর অনুপাত লাগবে, রাইট? এইবার আমরা উত্তর করব এভাবে, হে যেহেতু এডি এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক, সুতরাং আমরা বলতে পারি বিডি বাই ডিসি ইকুয়াল টু এবি বাই এসি। এবি এর দৈর্ঘ্য কত? স্মল সি। এসি এর দৈর্ঘ্য কত? স্মল বি। তাহলে অতএব বিডি ইস টু ডিসি ইকুয়াল টু সি ইস টু বি। আমরা কিন্তু এই অনুপাতটা পেয়ে গেছি ভাইজান, খেয়াল করো, এইটা হচ্ছে সি অনুপাত, অর্থাৎ এখান থেকে এইটুকু আমরা সি নিব আর এইটুকু নিব হচ্ছে বি, তাহলে অনুপাতটা আমরা পেয়ে গেছি। এখান থেকে আরেকটু কাজ করব, ঠিক আছে? আবার মনে করো না যে বিডি এর দৈর্ঘ্য সি, বিডি এর দৈর্ঘ্য কিন্তু সি না, ওই যে অনুপাত, মনে করো বিডি এর দৈর্ঘ্য 4 আর ডিসি এর দৈর্ঘ্য 6, তাহলে এদের অনুপাত তো 4:6 না, এদের অনুপাত 2:3। আমি যদি বলি বিডি এর দৈর্ঘ্য 4 একক আর ডিসি এর দৈর্ঘ্য 6 একক, তাহলে অনুপাত তো 4:6 না, এটা হবে 2:3। কি আমার কথা কি বুঝতে পারছো? অনুপাত দেখে কখনো দৈর্ঘ্য বলা যায় না, কারণ ওটার বিভিন্ন অনেকগুলো গুণিতক হতে পারে তার দৈর্ঘ্য। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং আমরা কিন্তু এইটুকুর দৈর্ঘ্য পাইনি, এইটুকু আর এইটুকুর অনুপাত বলেছি C/B। ভাইয়েরা আমার, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত সেটা আমরা এখান থেকে বের করব। একটু এটার দরকার আছে আমার আসলে। বিডি ডিভাইডেড বাই বিডি প্লাস ডিসি, এটা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই বি প্লাস সি। দেখো ভাইজান, তাহলে এটা কি করেছি বলতো? এই ইকুয়েশনকে হরে যোজন করেছি। এই ধরনের কি হাদিস আমাদের ম্যাথমেটিক্সে নাই? মনে করো এরকম হলো 1/2 ইকুয়াল টু 3/6, এটা তো সত্য। এটা সত্য কিনা ভাইজান দেখো তো। 1/2 আর 3/6 এটা একই কিনা? অবশ্যই একই। বাট আমি যদি এটা করি 1/1 + 2 ইকুয়াল টু 3/3 + 6, এটাও কিন্তু সত্য, কারণ এই লাইনও যা এই লাইনও তা। 1/3 এখানে আছে 1/3, অর্থাৎ এইটাকে ব্যবহার করে এইটা লিখলেও আরেকটা ইকুয়েশন পাওয়া যায়, যে ইকুয়েশনটাও সত্য, রাইট? অর্থাৎ এইটা থেকে এই জিনিসটা লেখা যাবে। তাহলে আমি এখানেও তাই লিখেছি, দুইটা অনুপাত যদি সমান হয় আমি হরে যোজন করার অধিকার রাখি। এখানে হরে যোজন করেছি, যোজন করার পরে 1/3, এখানেও কিন্তু 1/3 আছে। কেন? 3/9 আছে, 3/9 মানে 1/3। সুতরাং এখান থেকে এই জিনিসটা, এই তথ্যটা লেখা যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বাহ। বিডি ডিভাইডেড বাই বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি, এইটা মানে হচ্ছে এ কোণের বিপরীত বাহু স্মল এ, অর্থাৎ এইটুকু হচ্ছে স্মল এ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই বি প্লাস সি। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিডি ইকুয়াল টু হবে এ সি ডিভাইডেড বাই বি প্লাস সি। কি ক্লিয়ার? ও ভাইজান, তোমরা কি বিডি এর দৈর্ঘ্যটা পাইছো? তাহলে আমার এই তথ্যটা আমার এখানে লাগবে।
বিডি এর দৈর্ঘ্য আমার লাগবে, কেন লাগবে একটু পরে আমি তোমাদেরকে জানাচ্ছি, রাইট? তাহলে বিডি এর দৈর্ঘ্য পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আসলে ডি বিন্দুর স্থানাঙ্ক জানার জন্য এই অনুপাতটা জানা দরকার ছিল, এই জন্য অনুপাতটা বের করে রেখেছি। আমার এখন এই অনুপাতটুকু লাগবে, কারণ আমি একদিন না একদিন ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবো অনুপাত দিয়ে। কি ক্লিয়ার? ডি বিন্দুর স্থানাঙ্ক যখন পাবো তখন এই এডি কে আই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে সেটা তোমাকে বাঁচতে হলে জানতে হবে। তাহলে আই বিন্দুটা এই এডি কে কি অনুপাতে বিভক্ত করে? এআই ইস টু আইডি অনুপাতে। আমরা একটু আগে দেখেছি, যদি কোনো ত্রিভুজের কোন একটা অন্তস্থ কোণের সমাদ্বিখণ্ডক তার অপোজিট বাহুকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটি এই বাহুকে এই দুটার সন্নিহিত বাহুর অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এটা ইস টু এটা ইকুয়াল টু হবে এই বাহু ডিভাইডেড বাই এই বাহু। এটাই তো আমরা শিখলাম। এইবারে মনে করো তোমরা এই ত্রিভুজটুকু নাই, এই ত্রিভুজটুকু নাই, আমি যদি বলি এবার এবিডি ত্রিভুজের বি কোণের সমাদ্বিখণ্ডক, বি কোণের সমাদ্বিখণ্ডক এই বিআই সাহেব, বি কোণের সমাদ্বিখণ্ডক বিআই সাহেব, কি ঠিক কিনা বলো? তাহলে বলো তো এটা যদি সমাদ্বিখণ্ডক হয় তাহলে এটা অপোজিট বাহু আই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটার এটার অনুপাত হবে এই বাহু আর এই বাহুর অনুপাত। তার মানে আমরা এবার লিখতে পারি, এখানে লিখবো এবার, হ্যাঁ অন্য কালারের পেন দিয়ে লিখি। তোমরা কি বুঝতেছো না? এমনি হ্যাঁ পড়াচ্ছ ভাই। এবার আমরা লিখবো এবিডি ত্রিভুজে, এবিডি ত্রিভুজের বি কোণের সমাদ্বিখণ্ডক, বি কোণের সমাদ্বিখণ্ডক বিআই সাহেব, এই দেখো বিআই সাহেব, ঠিক আছে? বি কোণের সমাদ্বিখণ্ডক বিআই, ওকে? তাহলে এ আই এবং আইডি এর অনুপাত কি হবে? এই দুটা বাহুর সাথে যে দুটা সন্নিহিত বাহু লেগে আছে, মনে করো এইটুকু নাই। আমরা যেমন এই গোটা ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম, যখন এডি সমাদ্বিখণ্ডক ছিল এ কোণের, তখন এইটার এটা অনুপাত এই দুটার সাথে যে দুটা বাহু লেগে আছে তাদের অনুপাতের সমান। তাহলে এখানেও তাই করবো আমরা, যে বিআই সাহেব এই বি কোণের সমাদ্বিখণ্ডক, তাহলে এই বাহুকে আই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটার এটার অনুপাত হবে এই দুটার সাথে যে দুটা বাহু লেগে আছে তাদের অনুপাতের সমান। কি ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি অতএব এ আই ডিভাইডেড বাই আইডি, এটা ইকুয়াল টু এ আই, মানে এ আই এর সাথে কোন বাহুটা লেগে আছে? এবিডি ত্রিভুজের এ বি বাহু লেগে আছে, তাহলে এ বি ডিভাইডেড বাই, এবারে আইডি এর সাথে কোন বাহু লেগে আছে? বিডি লেগে আছে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বাহ, দিস ইকুয়াল টু হোয়াট ইজ এবি? এবি এর দৈর্ঘ্য স্মল সি ডিভাইডেড বাই বিডি এর দৈর্ঘ্য কত? বিডি এর দৈর্ঘ্য এসি বাই বি প্লাস সি, এসি ডিভাইডেড বাই বি প্লাস সি। এইটা যদি আমরা উল্টি দেই, যদি আমরা এটা উল্টি দেই, দেখো ভাইজান, এটা যদি আমরা উল্টি দিই বি প্লাস সি চলে যাবে, সি সি কাটা যাবে, তাহলে অতএব এ আই ডিভাইডেড বাই আইডি এটা ইকুয়াল টু আসবে উল্টি দিলে বি প্লাস সি ডিভাইডেড বাই স্মল এ। অতএব এ আই ইস টু আইডি এইটা ইকুয়াল টু বি প্লাস সি ইস টু এ। অনুপাত পেয়ে গেছি আমরা এ আই ইস টু আইডি। তাহলে এ আই ইস টু আইডি পাইছি। ভাইজানকে ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হয়েছে? দেখো দেখো ঠিক কিনা? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? দেখো তোমরা কি বুঝতে পারিস? প্লিজ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছি কিন্তু। ক্লিয়ার? আবিদ হাসান ক্লিয়ার ভাইয়া? ওকে, অত্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এ আই এর অনুপাতটা আমরা বি প্লাস সি এখানে লিখে রাখি, এটা অনুপাত নোট দৈর্ঘ্য, আর আইডিটা হচ্ছে স্মল এ। তাহলে এটা আমরা পেয়ে গেছি। ভাইজান দেখেছ আমার অঙ্ক শেষ। কিভাবে? এই দুটার প্রান্ত বিন্দু জানা আছে,
এইটা অনুপাত জানা আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আবার এ আর ডি এর স্থানাঙ্ক যদি জানা থাকে, অনুপাত যদি জানা থাকে, তাহলে আমরা এইটার আবার অনুপাতের সূত্র ব্যবহার করে আয়ের স্থানাঙ্ক বের করতে পারবো কিনা ভাইজান, ঠিক না? ওকে, তাহলে এইটুকু তোমরা তোলা হয়ে গেছে, ক্লিয়ার? এবার ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, কারণ ডি বিন্দুটা বি সি কে C/B অনুপাতে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর্বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে এই পাশে হটিয়ে দিই একটু, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, এবার ডান পাশে আমরা লিখবো। হ্যাঁ, একটু দেখো, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে অতএব ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক, দিন দিন আমার লেখা এত সুন্দর হচ্ছে না। দেখো কিভাবে স্থানাঙ্ক বের করতে হয়, ভুজ স্থানাঙ্ক, কোটি স্থানাঙ্ক। লক্ষ্য করো, ভুজ স্থানাঙ্ক কিভাবে বের করবো আমরা? প্রত্যেকটা অনুপাত তার বিপরীত ভুজের সাথে গুণ হবে। তুমি কোন অনুপাত দিয়ে শুরু করবে? এটা দে তো, ভেরি গুড। বি ইন্টু এর অপোজিট ভুজ, সি ইন্টু এর অপোজিট ভুজ, তার মানে বি ইন্টু x2 প্লাস সি ইন্টু x3 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল বি প্লাস সি। দেখো ঠিক আছে কিনা? ডি বিন্দুর ভুজ স্থানাঙ্ক, যখন ডি বিন্দুর ভুজ বের করবো, প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হবে। তাহলে বি ইন্টু এর ভুজ, সি ইন্টু এর ভুজ ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। কি ক্লিয়ার? এবারে কোটি স্থানাঙ্ক, বি ইন্টু y2, বি ইন্টু অপোজিট কোটি y2 প্লাস সি ইন্টু অপোজিট কোটি y3 ডিভাইডেড বাই বি প্লাস সি। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি ভাই এর আমার। তাহলে আমরা এখানে ডি বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে নেব, এটা মিশাই দিলাম। হ্যাঁ, একটু এবার আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে নিচ্ছি। দেখো ডি বিন্দুর স্থানাঙ্কটা এভাবে বাঁকা করে লিখলাম, bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই বি প্লাস সি, তারপরে by2 প্লাস cy3 ডিভাইডেড বাই বি প্লাস সি। এটা হচ্ছে তোমার ডি বিন্দুর স্থানাঙ্ক। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা তোমরা শুধু আমাকে এইটুকু জানাও ভাইজান। কি তোমাদেরকে ক্লিয়ার হয়েছে? এটা কি হয়েছে? দেখো এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে প্লিজ বলো। সাজিদুল ইসলাম ক্লিয়ার, আবিদ হাসান ক্লিয়ার, তিলোত্তমা পাল ক্লিয়ার হয়েছে, শ্রাবণী ফকফকা মানে অনেক সুন্দর ক্লিয়ার হয়েছে, মুবাশশিরা ক্লিয়ার ভাইয়া, কোনো সমস্যা নাই, ক্লিয়ার। ওকে, এবারে বলো আমাকে তোমরা, আমি এ বিন্দুর স্থানাঙ্ক জানি, ডি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম, আয়ের স্থানাঙ্ক এই লাল কালিতে লিখলাম এক্স ওয়াই, আয়ের স্থানাঙ্ক এক্স ওয়াই। ওকে, তাহলে ভাইজান আমাকে বলো তোমরা, এই এক্স এর স্থানাঙ্ক যখন বের করব, অর্থাৎ অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক বের করব, অন্তঃকেন্দ্রের ভুজ, তাহলে অন্তঃকেন্দ্রের ভুজ যখন বের করব তখন এর প্রত্যেকটা অনুপাত তার বিপরীত ভুজের সাথে গুণ হবে। তাহলে এ গুণ হবে তার অপোজিট ভুজের সাথে। তাহলে এখানে একটা টান দিব একবারে প্রাণ থেকে, তাহলে এ ইন্টু অপোজিট ভুজ x1 প্লাস, এবারে এই অনুপাতটা গুণ হবে তার অপোজিট ভুজের সাথে, অর্থাৎ বি প্লাস সি, বি প্লাস সি এর সাথে গুণ হবে এর অপোজিট ভুজ। অপোজিট ভুজ আবার একটা ভগ্নাংশ, অর্থাৎ বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই বি প্লাস সি। এইটা হচ্ছে তোমার, আমি কি করলাম বলো, এই অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ, এই অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, অনুপাত দ্বয়ের যোগফল। ভাইয়ের আমার, এই বি প্লাস সি আর এই বি প্লাস সি কাটি যায়, কাটি একবারে কুচি কুচি হয়ে যায়। তাহলে বি প্লাস সি আর বি প্লাস সি যদি কাটিয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু থাকবে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস
সি। ওয়াও, অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক বেরিয়ে গেল, অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক বের হয়ে গেল। এবং লক্ষ্য করো ভাইজান, অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্কটা কিভাবে বের হয়েছে। ওয়াও, এক্সিলেন্ট একটা জিনিস এসেছিল, এক্সিলেন্ট, মানে কোনো দুই সিলেন্টের কারবার নাই এখানে, সবই এক্সিলেন্ট। কিরকম আমি চিন্তা করবো এরকম ভাবে, এখন থেকে যদি অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার অপোজিট ভুজের সাথে গুণ হবে, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। মনে রাখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার অপোজিট ভুজের সাথে গুণ হবে, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। মনে করো এই বাহুটার দৈর্ঘ্য কত ছিল ভাইজান, এ। আমি যখন অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক বের করব, তখন প্রত্যেকটা বাহু তার বিপরীত ভুজের সাথে গুণ হবে, এ ইন্টু তার বিপরীত ভুজ, বি ইন্টু তার বিপরীত ভুজ, সি ইন্টু তার বিপরীত ভুজ, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফ্রুট। কে ক্লিয়ার? যোগফল, ফল মানে ফ্রুট। কে ক্লিয়ার ভাইজান? তাহলে এক্স এর স্থানাঙ্ক আমরা বের করতে পারলাম। অনুরূপভাবে যদি আমি ওয়াই এর মান লিখতে চাই, তাহলে আর এই সূত্র ফেলবো না, এ অনুপাত ইন্টার বিপরীত কোটি, এ অনুপাত ইন্টার বিপরীত কোটি ডিভাইডেড বাই অনুপাতদের যোগফল যদি করি, তাহলে অবশ্যই আসবে এরকম, এ ওয়াই 1 প্লাস বি ওয়াই 2 প্লাস সি ওয়াই 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এটাই আসবে তোমার ওয়াই স্থানাঙ্ক, এটাই অন্তঃকেন্দ্রের কোটি। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে প্রথম কাজ হবে বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নেওয়া, এবং অন্তঃকেন্দ্রের যখন ভুজ স্থানাঙ্ক বের করবা ভাইজান, তখন তুমি কি করবা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার অপোজিট ভুজের সাথে গুণ হবে, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। আর যখন অন্তঃকেন্দ্রের কোটি স্থানাঙ্ক বের করবা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার অপোজিট কোটির সাথে গুণ হবে, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। ক্লিয়ার হয়েছে কিনা বলো? কে ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার সবার? বলো। হয়েছে হয়েছে, ক্লিয়ার, এক্সিলেন্ট, ক্লিয়ার, কোনো দুই সিলেন্টের কাহিনী নাই। ঠিক আছে, তাহলে আমরা সর্বসাকুল্যে আমাদেরকে যদি অঙ্ক করতে বলে, আমি নিশ্চয়ই তোমাদেরকে এত কিছু মানে ডিটেল করে অঙ্ক করার কোনো প্রয়োজন নাই, সরাসরি তোমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করবা। তোমরা যেমন অঙ্ক করার সময় একটা চিত্র আঁকে নিবা, ঠিক আছে? হ্যাঁ, যেমন তাহলে আমরা সূত্রটা মনে রাখবো এইভাবে, যে অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ইন্টু তার বিপরীত ভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাদের বিপরীত ভুজগুলোর সাথে গুণফলের যোগফল, ডিভাইডেড বাই সামেশন অফ বাহুগুলোর যোগফল। কি ক্লিয়ার? মনে থাকবেন ভাইজান? তাহলে সংক্ষেপে যদি লিখি, অন্তঃকেন্দ্রের ভুজ ইকুয়াল টু সামেশন অফ বাহুর দৈর্ঘ্য ইন্টু বিপরীত ভুজ, বাংলা ভাষায় লিখলাম বিপরীত ভুজ, ডিভাইডেড বাই, মানে এই দুটা জিনিস কাজ করে সামেশন করতে হবে, ডিভাইডেড বাই সামেশন অফ বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, অন্তঃকেন্দ্রের ভুজ ইকুয়াল টু হবে ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাদের বিপরীত ভুজগুলোর গুণফলের যোগফল, ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্যগুলোর যোগফল। সামেশন মানে যোগ করো, রাইট? অনুরূপভাবে ওয়াইটাও লিখে নিও। এবার একটা অঙ্ক লেখো, একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু
তিনটি শীর্ষবিন্দু 0 3 4 0 না এত কঠিন দিলাম না, যাও 0 3 4 0 এবং 0 0 দিলাম, শখ করে একটু সহজ অঙ্ক দিলাম। হ্যাঁ, ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে এটা, ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয় করো। এখানেই শেষ না, আমি বলবো এবার, এরপরে লেজ লাগাচ্ছে। অন্তর্দ্বিখণ্ডকগুলোর সমীকরণ নির্ণয় করো। অন্তর্দ্বিখণ্ডক গুলোর সমীকরণ নির্ণয় করো। এখানেই শেষ না, বহির্দ্বিখণ্ডকগুলোর সমীকরণ নির্ণয় করো। বহির্দ্বিখণ্ডক গুলোর সমীকরণ নির্ণয় করো। কত স্টাইলে যে আমি লিখতে পারি রে ভাই, বাস এতগুলো প্রশ্ন আছে। দেখো, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু 0 3 4 0 এবং 0 0। ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয় করো। অন্তর্দ্বিখণ্ডকগুলোর সমীকরণ নির্ণয় করো। বহির্দ্বিখণ্ডকগুলোর সমীকরণ নির্ণয় করো। কথা আছে অনেক ভাইজান, এত সোজা না পড়ালেখা। ক্লিয়ার ভাইজান এটুকু? এবার আমরা এটার অ্যান্সার শুরু করব। হয়েছে? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কানিস ফাতেমা মীমাংসী, ফিলিংস নিয়ে থাকো তুমি। ইন্টারে পড়ার মতো অনেক কিছু আছে, এত ফিলিংস নিতে গেলে শেষ জীবন। মানে কি বলছে? ডাইরেক্ট সূত্র জানলে এত প্রতিপাদন বুঝে কি হবে? আব্দুল্লাহ অভি, ভাইজান কোনো কিছু না বুঝে মুখস্থ করা প্রতিভাকে ধ্বংস করে। ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? শিপাত 1 অ্যান্সার করে ফেলেছে, এ তো কোনো ব্যাপারই না। দেখো এখন সলভ করতেছি ভাইজান। আমার এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এটাকে ধরো 0 0, বি কে ধরো কত ধরেছিলাম 3 0 নাকি 3 0, আর সি কে ধরো 0 4। ওকে, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে বাহুগুলনের আগে দৈর্ঘ্য বের করে নেওয়া। তাহলে আগে আমরা বাহুগুলনের দৈর্ঘ্য বের করে নিই। তাহলে এখানে এবি ইকুয়াল টু 3 একক। এবি ইকুয়াল টু 3 একক। মূল বিন্দু থেকে 3 0 বিন্দুর দূরত্ব 3 হয়, রাইট? এবি এর দৈর্ঘ্য পেয়ে গেছে। এবার এসি এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 একক, পেয়ে গেছি। এবার বিসি এর দৈর্ঘ্য, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে এবি এর দৈর্ঘ্য পাইলাম 3, এখানে চিত্রে দিয়ে দিবা 3 একক। এসি এর দৈর্ঘ্য দিবা 4 একক, বিসি এর দৈর্ঘ্য দিবা 5 একক। ওকে, জাস্ট চিত্রটাকে এই কাজটুকু করবা। এবারে লেখো, ধরি অন্তঃকেন্দ্র এক্স ওয়াই। ধরি অন্তঃকেন্দ্র আই অফ এক্স ও ওয়াই, রাইট? তাহলে অন্তঃকেন্দ্র এক্স ওয়াই ধরে লেছি। এইবারে আমরা জানি
অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক ইকুয়াল টু, সূত্র ভুলে গেছি, প্রত্যেকটা অনুপাত তার বিপরীত ভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত ভুজের সাথে গুণ হবে। ভাই এর আমার 5 × 5 এর অপোজিট ভুজ 0 প্লাস 4 × 4 এর অপোজিট ভুজ 3 প্লাস 3 × তার অপোজিট ভুজ 0 ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল লিখতে হবে। ভাই এর আমার দিস ইকুয়াল টু, এটা 0 এটা 0, 3 4 12 ডিভাইডেড বাই 12, 12 আর 12 তোমরা তো কাটতে পারো ভাইয়ের আমার, এটা ইকুয়াল টু 1, রাইট? তাহলে x ইকুয়াল টু 1, অর্থাৎ অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক ইকুয়াল টু 1। এবার কোটি স্থানাঙ্ক যখন লিখব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার অপোজিট কোটিপতিদের সাথে গুণ হবে। তাহলে 5 × অপোজিট কোটি 0 প্লাস 4 × অপোজিট কোটি 0 প্লাস 3 × অপোজিট কোটি 4 ডিভাইডেড বাই 5 প্লাস বাহুগুলোর যোগফল, দিস ইকুয়াল টু 12/12, তোমরা তো কাটতে পারো, রাইট? অতএব অন্তঃকেন্দ্র 1 1। ভাইয়ের আমার, অতএব অন্তঃকেন্দ্র I of 1 1। বলো ক্লিয়ার হয়েছে কিনা? কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? কি ক্লিয়ার হয়েছে? হয়েছে? 1 1। ও আগে তোমরা 1 1 অ্যান্সার করে ফেলেছিলা? হয়েছে? ক্লিয়ার? সোজা ছিল? হ্যাঁ অবশ্যই সোজা, এখন তো সোজা হবেই। আমি তো সোজা অঙ্কই দিয়েছি রে ভাই, বাহুগুলো দৈর্ঘ্য খুব সুন্দর সুন্দর, ঠিক না? ওকে, এবার আসো, আরো কথা আছে তো, শেষ হয়নি তো। কেবল তো এতক্ষণ অন্তঃকেন্দ্র পাইলো, এটা তো সবাই পারে, তোমাদের বইয়ে এগুলো সূত্র আছে, স্যাররা লিখে দেবে অন্তঃকেন্দ্রের সূত্র লিখ, গিলতে পারলে গেল, না গিলতে পারলে কি আর করার। অন্তঃকেন্দ্র 1 1, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমার প্রশ্ন, তোমাকে বলেছে এই সমদ্বিখণ্ডকগুলোর সমীকরণ নির্ণয় করো। বলো তো, এটা একটা সমদ্বিখণ্ডক, অন্তর্দ্বিখণ্ডক, এটা আরেকটা অন্তর্দ্বিখণ্ডক, এটা আরেকটা অন্তর্দ্বিখণ্ডক। তাহলে লিখবা এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক, অর্থাৎ এ আয়ের সমীকরণ, রাইট? তাহলে এ বিন্দু হচ্ছে 0 0, আই হচ্ছে 1 1, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা কি জীবনে শিখো নাই? হ্যাঁ, তাহলে বলো অতএব এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক এ আয়ের সমীকরণ, দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি একটা মূল বিন্দু হয় আর একটা অন্য বিন্দু হয়, তার সমীকরণ আমি শিখাইছিলাম, x ডিভাইডেড বাই ইকুয়াল টু y ডিভাইডেড বাই। মূল বিন্দুগামী হলে সাধারণত y ইকুয়াল টু mx আকৃতির হয়। এবার কোন বিন্দুগামী? 1 1 বিন্দুগামী, x এর নিচে ওই বিন্দুর ভুজ বসাও, y এর নিচে ওই বিন্দুর কোটি বসাও। এটাই হচ্ছে এ আয়ের সমীকরণ। ভাই ক্লিয়ার হয়েছে? তাহলে অতএব আমরা লিখতে পারি এটাকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার এ আয়ের সমীকরণ, অর্থাৎ এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। এটা ক্লিয়ার কিনা বলো? এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ ক্লিয়ার কিনা? ক্লিয়ার?
হয়েছে? তাসনিয়া ফেরদৌসী আবার 3টা সমীকরণই বের করে ফেলেছে। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আসো, আরো কথা আছে, কথা হবে আরো। এখন আসো, আমরা জানি কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুকে পেছন থেকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বহিস্থ কোণ, রাইট? তার মানে এটাকে বর্ধিত করলাম, এই কোণ যা, এই কোণ আসলে তা, রাইট? ভাইয়ের আমার, এই দুটা সরল রেখার মধ্যবর্তী কোণের এইটা একটা সমাধিখণ্ডক, রাইট? তাহলে এখানে আরেকটা সমাধিখণ্ডক আছে, রাইট? এখানে আরেকটা সমাধিখণ্ডক আছে। আমি তোমাদেরকে এর আগে গতদিন বলেছিলাম দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমাধিখণ্ডক দ্বয় হয় পরস্পরের উপর লম্ব। তাহলে কোন একটা ত্রিভুজের অন্তর্দ্বিখণ্ডক, কোন একটা শীর্ষবিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের উপর ওই বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকটা হবে পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এটার সাথে এটা হবে লম্ব। তাহলে এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ ডেফিনেটলি এর লম্ব রেখার সমীকরণ। তাহলে লিখে ফেল, এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ, এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে এ আয়ের লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে মনে আছে এক্স এর সহগ ওয়াই, ওয়াই এর সহগ এক্স এর কাছে যাবে, মিডলের চিহ্ন পরিবর্তন হবে, একটা ধ্রুবক কে বসবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ, অর্থাৎ এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের উপর লম্ব হবে। তাহলে এর লম্ব রেখার সমীকরণ লিখেছি। কিন্তু এখানে কে এর মান অজানা। আমরা জানি এই বহির্দ্বিখণ্ডকটা আবার এ বিন্দু দিয়ে যায়, তাহলে ইহা 0 0 গামী, ইহা 0 0 গামী। তাহলে 0 0 বিন্দুর এই সমীকরণকে বয়েল করবে, অতএব বয়েলের সূত্রানুসারে পাই 0 প্লাস 0 প্লাস কে ইকুয়াল টু 0, অতএব কে ইকুয়াল টু 0। কে এর মান জায়গা মতো বসিয়ে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ, এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ। এইটা হচ্ছে এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। কি কোনো ভেজাল আছে ভাইজান? কি ক্লিয়ার বলো? হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার? নিজেরা নিজেদের মধ্যে কথা বললে হয় নাকি? হয়েছে ভাইজান? তাহলে ক্লিয়ার। এবারে বলো আমাকে যে অনুরূপভাবে আমি যদি বিআই সাহেবের ইকুয়েশন বের করতে বলি, তাহলে বিআই সাহেবের ইকুয়েশন বের করা সম্ভব কিনা? দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে বিআই এর সমীকরণ, বিআইটা আমি করে দিই, তোমরা অন্যটা করিও। হ্যাঁ, তাহলে বিআই এর সমীকরণ, দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিআই এর সমীকরণ x মাইনাস x1 মানে 3, x1 মানে 3 মাইনাস x2 মানে 1 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। তাহলে বাহ, x মাইনাস 3 বাই 2 ইকুয়াল টু মাইনাস y। এপার ওপার পার করে পার তুলে দিলে x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বি বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, বি বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার ভাইজান? কারোর সমস্যা আছে? এবার আসো, আমি বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ যদি বের করতে চাই, তার বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক মানে এইটা, এইটা আছে বিআই সাহেবের উপর লম্ব। তাহলে এখানে লিখবো আমরা বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ, বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ, বহির্দ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তাহলে বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ মানে বি আই এর উপর লম্ব, তাহলে লম্ব রেখার সমীকরণ।
তাহলে এর লম্ব রেখার সমীকরণ কি রে ভাই? এর লম্ব রেখার সমীকরণ x y এর সহগ x এর কাছে নিয়ে আসলাম, x এর সহগ y এর কাছে নিয়ে গেলাম, এখানে একটা প্লাস k বসালাম ইকুয়াল টু 0 এবং এদের মাঝখানে চিহ্নটা পরিবর্তন করে দিলাম। x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে আসবে, মিডলের চিহ্নটা পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি কোনো ভেজাল আছে? কিন্তু এখানে কে এর মান অজানা। এই বহির্দ্বিখণ্ডকটা b বিন্দুগামী, b অফ 30 বিন্দুগামী, তাহলে ইহা 30 গামী, ইহা 30 গামী। তাহলে 30 বিন্দুর এই সমীকরণকে বয়েল করবে, বয়েলের সূত্র হিসেবে পাই 3 × 6 মাইনাস ক্ষয় প্লাস k ইকুয়াল টু 0, অতএব k ইকুয়াল টু -6। k এর মান জায়গা মতো বসিয়ে পাই 2x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ। কে ক্লিয়ার ভাইজান? আরে ভাই, ভিতরে যদি জুস থাকে, মাথায় যদি জুস থাকে, অঙ্ক কিভাবে দেবে? দিক না, তামা তামা করে ফেলবো একবারে। কি বলো তোমরা? হ্যাঁ, তাহলে আমি যদি এখন বলি সি বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করো, পারবা না? আমি যদি বলি সি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ বের করো, পারবা না? বলো, পারবা কিনা? হয়েছে কি? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? তোমরা কিন্তু ভালোই পারো, তোমরা কিন্তু অঙ্ক ভালোই পারো। হয়েছে? এইবারে আমার প্রশ্ন তো এখানে না, আমার প্রশ্ন আরো এক জায়গায়। আমার প্রশ্ন এইটা না তো, আমি তোমাকে প্রশ্ন দেব এরকম ভাবে, একটা উদ্দীপক দেব, উদ্দীপকটা দেব এইভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে উদ্দীপক দেব এরকম ভাবে। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এখানকার স্থানাঙ্ক 0 0। আমি উদ্দীপকটা চিত্র দিয়ে দিলাম, এটা দিব 30, সি এর স্থানাঙ্ক দিব 0 4। রাইট? দেওয়ার পরে আমার তো অঙ্ক দেওয়ার দেখো, ডিজাইন দেখো। আমার বন্ধু বিহনে গো। আমি আবার খুব পেচুক মানুষ, বুঝলা? খুব পেচ পছন্দ করি। তুমি কি সে আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? আমার প্রশ্ন হচ্ছে এইটা, এইরকম চিত্র দিয়ে বলবো, চিত্রে অঙ্কিত বৃত্তের কেন্দ্র কিউ হলে কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করো, কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, চিত্রে অঙ্কিত বৃত্তের কেন্দ্র কিউ হলে কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করো। ভাইজান কেমন লাগলো বলো প্রশ্নটা? কি ক্লিয়ার? হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে এইটা, আমার প্রশ্ন হচ্ছে এই কিউ এর স্থানাঙ্ক বের করতে হবে। প্রশ্নটা কেমন লাগলো? ঠিক? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে এই কিউটা হচ্ছে এর বহির্বৃত্তের, অর্থাৎ এবি বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র। এইরকম বহির্বৃত্ত হতে পারে এখানে টোটাল 3 প্রকারের।
কারণ এই বাহুকে যদি আমি বর্ধিত করে দিই এদিকে, এটাকে যদি এদিকে বর্ধিত করে দিই, তাহলে এখানে আরেকটা বহির্বৃত্ত আছে, রাইট? এখানে আরো একটা বহির্বৃত্ত আছে। তাহলে একটা ত্রিভুজের বহির্বৃত্ত হচ্ছে 3টা, তার মধ্যে আমি একটা বের করতে বলেছি। অর্থাৎ এবি বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, রাইট? বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে তোমাদের এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা দেখাইছি তোমাদেরকে। এই যে দেখো, এটা ছিল অন্তঃকেন্দ্র, তার মানে এটা অন্তর্দ্বিখণ্ডক, এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক। এর সমীকরণটা ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। একটু আগে করাইছি আমি ভাইজান, মিথ্যা কথা আমি বলি না। এই যে দেখো, এই বহির্দ্বিখণ্ডকের সমীকরণ আমি বের করানো দেখাইছি, দ্যাট ইজ কই x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, রাইট? তাহলে এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক আমি বের করাইছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তারপরে বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডকের সমীকরণ আমি তোমাদেরকে বের করা দেখাইছি। বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক, এটা বহিস্থ কোণ, এর বহির্দ্বিখণ্ডক মানে হচ্ছে এইটা। এর সমীকরণটা আমি তোমাদেরকে দেখাইছি, এসছিল এরকম 2x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। বলো ভাইজান, এই দুটা বহির্দ্বিখণ্ডকের সমীকরণ পাইছি কিনা? তার মানে এবিকে যে বৃত্তটি স্পর্শ করে, যে বহির্বৃত্তটা স্পর্শ করে, তার কেন্দ্র কোথায় হবে? এই দুটা বিন্দুতে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই দুটা কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক এবং বি বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, সেটাই হচ্ছে এবিকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্দেশ করবে। কি ক্লিয়ার? এবারে ভাইয়েরা আমার, এই বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর 2x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, এই দুটো বহির্দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এদের ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে এদের ছেদ বিন্দু যদি বের করতে চাও, তাহলে ভোগ করে নাও অঙ্কটাকে। তাহলে যদি আমি যোগ করলে 3x মাইনাস 6 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 2। x এর মান যদি 2 বসাই, তাহলে y এর মান মাইনাস 2, অতএব q এর স্থানাঙ্ক 2 মাইনাস 2। কি ঠিক কিনা বলো? ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? হয়েছে 2 মাইনাস 2 কি হয়েছে? কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? কি কোনো সমস্যা আছে? বলো। হয়েছে? ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো ত্রিভুজের কোন একটা বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলে, তাহলে এরকম যদি অঙ্ক দেয় রে ভাই, বাটাম খুলে একবারে চুরমার হয়ে যাবে। যদি বাটাম খুলে চুরমার হয়ে যাবে বলে রাখলাম, ঠিক আছে? কারণ আগে তোমাকে অন্তঃকেন্দ্র বের করতে হবে, অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, বহির্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, তারপরে ছেদবিন্দু বের করতে হবে। কি ঘটনা সঠিক কিনা? যদি তোমাকে দেয় যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, মনে করে এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, a of 0 0, b of 3 0, c of 0 4। এবারে তোমাকে বললো এবি বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তোমাকে অন্তঃকেন্দ্র বের করতে হবে, তোমাকে অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, তোমাকে বহির্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, তারপরে ছেদবিন্দু বের করতে হবে। ইতিমধ্যে তোমার বাটাম বুটাম খুলে চুরমার হয়ে যাবে। কি ঠিক কিনা ভাইজান? কি ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার?
ক্লিয়ার নাকি? ভাইজান ঘটনা হলো কি যে আসল ক্লাস তো শুরুই করলাম না রে পাগলা। ঠিক আছে, এই যে মনে করো প্রসিডিউর, এই প্রসিডিউর করতে গেলে একটা অঙ্ক করতেই তো আমাদের যেমন আজকে 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা চলে যাবে আমাদের, রাইট? ভাইয়ের আমার, এবার আসো মজার জিনিস, এবার মজা, হ্যাঁ মজা। এবার কি মজাটা দিব দেখো। এই মনে করো এরকম ছিল একটা ত্রিভুজ, না এত বড় ত্রিভুজ আঁকানো ঠিক না, আমরা একটু ছোট করে ত্রিভুজ আঁকি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই মনে করো ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। মনে করো তোমাকে এ কোণের বিপরীত বাহু স্মল এ, এগুলো বাহু তোমরা দৈর্ঘ্য বের করতে পারবো। আমাকে যদি বলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, মনে করো এটা পি অফ আলফা বেটি, রাইট? মনে রাখবা ভাইজান, অন্তকেন্দ্রের যে সূত্রটা লিখেছিলা সেই সূত্রটা এখানে লিখবা। শুধু একটা কথা মনে রাখবা, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সময় আলফা যখন লিখবা তখন আলফা তো ভুজ, প্রত্যেকটা অনুপাত অপোজিট ভুজের সাথে গুণ হবে, এটা সত্য। এটা এ, এটা বি, এটা সি। এ x1 y1 ছিল, বি অফ x2 y2 ছিল, সি অফ x3 y3 ছিল। তোমরা আগের সূত্রটা মাথায় রাখবা, a ইন্টু x1 b ইন্টু x2, শুধু প্লাস মাইনাস দিবা না, c ইন্টু x3 ডিভাইডেড বাই a b c ভাগ করে লেখো। মনে রাখবা অন্তকেন্দ্র এবং বহির্কেন্দ্র একই কনসেপ্টে চলে। শুধু মনে রাখবা যদি বহির্বৃত্তের কেন্দ্র হয়, ওই বৃত্তটা যে বাহুকে স্পর্শ করে সেই বাহুর আগে একটা চিহ্ন মাইনাস দিব, অর্থাৎ এখানে মাইনাস, বাকিগুলো সব প্লাস। এইটা দিয়ে অঙ্ক করবা, অঙ্ক যদি না হয় কান কাইটে বাজারে বিক্রি করে দিব। যাও বলে রাখলাম, বাজারে বিক্রি করে দিব 100%। এবারে যখন বিটা অর্থাৎ বহির্বৃত্তের কোটি স্থানাঙ্ক বের করবা, একইভাবে a ইন্টু অপোজিট কোটি, b ইন্টু অপোজিট কোটি, c ইন্টু অপোজিট কোটি ডিভাইডেড বাই বাহুগুলো এইভাবে লিখে নেবা। কোন বাহুকে স্পর্শ করেছে? এ বাহুকে স্পর্শ করেছে, এর আগে শুধু একটা মাইনাস দিবা ভাইজান, আর কিচ্ছু লাগবে না। কি ক্লিয়ার? এই হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য সরাসরি সূত্র। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? হয়েছে? প্রতীক সাহা বলছে এটার প্রতিপাদন করাই দেন ভাই, রাত এখনো অনেক বাকি। প্রতীক সাহা মনে রাখবা, আমরা যেখানে ওই যে আই বিন্দুটা যখন এডি কে কি অনুপাতে অন্তর্বিভক্ত করেছিল, এখানে সেটা বহির্বিভক্তের সূত্রে ফেলবা, তাহলেই হবে। শুধু অন্তর্বিভক্তের জায়গায় বহির্বিভক্ত লিখবা, তাহলেই হবে ভাইজান। ঠিক আছে? ক্লিয়ার? নাসিবা নাহিন অহনা বলছে ভাই কিভাবে হয়? আমরা যখন অন্তস্থ কোণ বের করলাম তখন আমরা দেখেছি, মানে অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক যখন আই বিন্দুটা বের করেছিলাম, আই বিন্দুটা এডি কে বি প্লাস সি টু এ অনুপাতে অন্তর্বিভক্ত করেছিল, ওইটাই বহির্বিভক্ত করলে, বি প্লাস সি টু এ অনুপাতে বহির্বিভক্ত করলে তোমরা কি করবা? বহির্বিভক্ত করলে জাস্ট বহির্কেন্দ্র পাবা, রাইট? এই যে ভাইজান আমরা যখন এইরকম করেছিলাম, দেখো আমি যখন আই বিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম তখন এখানে বি প্লাস সি ছিল, আর এখানে ছিল এইটুকু বি প্লাস সি ছিল, আর এইটুকু ছিল এ, তাই কিনা? এইবারে এইটা না করে যখন আমরা এটাকে বর্ধিত করার পরে এখানে যে বৃত্তটা আঁকবো, এখানে যে বৃত্তটা আঁকবো আমি, ঠিক আছে,
তখন এইটার অনুপাতটা হবে তোমার বি প্লাস সি ইস টু এ অনুপাতে বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্তের কনসেপ্ট কি ছিল? এ অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ মাইনাস এ অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল, বিয়োগফল, সরি অনুপাত দ্বয়ের বিয়োগফল। এরকম ছিল কিনা বলো? তাহলে আমি কি করতাম? আমি মনে করো এই অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ লিখতাম, তারপরে মাইনাস এই অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ লিখলাম, ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের বিয়োগফল। সেটাই এখানে লেখা আছে ভাইজান। কি ক্লিয়ার?